আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা? সবার সবাইকে যাচ্ছে আজকে এই ফ্যান্টাস্টিক একদম সাউথ এশিয়ান ক্লাসিকোর ঠিক আগের রাত্রিরে আপনাদের সবাইকে স্বাগতম। বিষয় হয়েছে ভাই, ক্লাসিকো তো কালকে আমরা এই দিনের জন্য অপেক্ষা করতেছি সেই বছরের শুরু থেকে, মার্চ থেকে। এবং আমরা মার্চে ভারতে গিয়ে যেই আত্মীয়তার শিকার হয়েছে, আমি এটা শিকার শব্দই বলবো, এটা তো ভদ্রতার ভদ্রতা আপনি সবই বাদ দেন, ফিফার নিয়ম কানুন এগুলো সবই বাদ দেন, ন্যূনতম ভদ্রতা জ্ঞানও যদি কারো থাকতো, ভারত আমাদের সাথে এইরকম আচরণ করতে পারতো না। প্রফেশনালিজম আপনার প্রতিবেশী দেশ সব মিলে ভারত আমরা দেখছি আমাদের সাথে কি রকম আচরণ করে। এবং সেইখান থেকে ক্রিকেট দল তো অলরেডি আমাদের এখানে আসতে তারা অপারগতা জানাইছে, কিন্তু ফুটবল দলে সেই বাহাদুরি নাই। তো ফুটবল দল আসছে খেলতে। এখন আমরা তো যদিও আমরা ওই সময় মার্চে বলছিলাম যে অফিসিয়ালি বলছিলাম আমাদের ওইখানে থেকে যে হোম অ্যাডভান্টেজ নিতেছে ভারত, তাহলে আমরাও হোম অ্যাডভান্টেজ নিব। আমরা সেইখানে আসলে কিছুই করি না, এটা ইন্টারকন্টিনেন্টাল নাকি কোন হোটেলে 5 স্টার হোটেলে তাদেরকে রাখছি এবং ছোট্ট একটা জাস্ট উত্তরার একবার একটু খেলতে পাঠাইছি, তাদের একটা ট্রেনিং উত্তরাতে করতে পাঠাইছি এবং আজকে তো তারা ন্যাশনাল স্টেডিয়ামে করলো। দ্যাটস নট একটা বিগ ডিল। আমরা জাতি হিসেবে ভারতে আমার মনে হয় আমরা যথেষ্ট শিষ্টাচার এবং ভদ্রতা এবং আমাদের চক্ষু লজ্জা অনেক ব্যাপক সেখান থেকে আমরা করলাম। এখন যদি ফুটবলের কথায় আসি, তাইলে প্রথমে আমাকে বলতে হবে যে ভারত আজকে যে প্রেস কনফারেন্স করলো সেখানে খুব আলাপ আলোচনা উঠে গেল যে আপনার প্রেস কনফারেন্সে সে খালিদ জামিল নিয়ে আসছে এমন একজন প্লেয়ারকে যাকে আমরা চিনি না, থার্ড চয়েস গোলকিপার ভারত ন্যাশনাল টিমের হয়ে। সেখান থেকে রিফাত মাসুদ ভাই বলতেছেন যে এখান থেকে মাইন্ড গেমটা শুরু হয়ে গেল কিনা। আমার কথা হচ্ছে ভারত মাইন্ড গেম শুরু করে দিচ্ছে বহুত আগে থেকেই ভাই। ভারত এই বাংলাদেশ ম্যাচের জন্য কালকের কেন এত টেনশন, আমার খুবই টেনশন হইতেছে কালকের ম্যাচ নিয়ে। প্রথমত আমাদের ম্যানেজার একটা অযোগ্য ম্যানেজার, সেইখানে ভারতের ম্যানেজার হচ্ছে খালিদ জামিলের ইতিহাস ঘাটতে গিয়ে আমি দেখলাম যে ভাই ওনার উঠে আসা প্রো লাইসেন্সধারী ম্যানেজারদের মধ্যে ভারতে এটা তো খুব ডিফিকাল্ট একটা জব। ভারতে ম্যানেজার ভারতীয় মানুষ, সে কুয়েতে তার জন্ম, সে ভারতে আসছে, ভারতে ফুটবল খেলছে, ইনজুরির কারণে খেলতে পারে নাই, তারপর ইয়াং বয়স থেকে সে ম্যানেজারিয়াল দায়িত্ব নিয়ে নিছে, প্রো লাইসেন্স নিছে। সেখানে ভারতের যেই চড়াই উত্তরাই পার করে ভারতের ছোট ছোট ক্লাবগুলোকে যে উচ্চতায় সে নিয়ে গেছে, সে যেখানে ম্যানেজারিয়াল রোল পালন করছে, ম্যানেজার যেখানে ছিল, যেই জন্য সে বিখ্যাত। ইয়াং ছেলেপেলেদের সাথে নিয়ে একদম ফাটায় ফেলা এই টাইপের আর কি। তো এখন ভারত ন্যাশনাল টিমে আমরা শুনতেছি 6-7 জনের নাকি ডেবিউ হবে, আমি একটু শুনছি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ভারত তো যেটা করছে যে আপনার ভুটানের সাথে ম্যাচ খেলছে এবং সেটাও ক্লোজ ডোরের মধ্যে, কি খেলছে দুনিয়ার কেউ কিছু যায় না। রায়ান উইলিয়ামসের ওইখানে অভিষেক হয়েছে ভারতের হয়ে। আজকে রায়ান উইলিয়ামস দেশে আসছে। এখন আমরা একটা দুশ্চিন্তায় পড়ে গেছি যে রায়ান উইলিয়ামস খেলবে কি খেলবে না। মিডিয়া নিউজ করতেছে রায়ান খেলবে কি খেলবে না। দিস ইজ ডিসগাস্টিং। রায়ান উইলিয়াম যদি নাই খেলে তাহলে ভারত কেন নিয়ে আসবে? দিস ইজ খালিদ জামিল ম্যান, ট্যাকটিশিয়ান, অ্যাজ এ ট্যাকটিশিয়ান ওরা আপনি 10-এ 10 দিতে পারেন। সে ভারতকে নট অনলি ট্যাকটিশিয়ান, আপনি যদি ফিলোসফার বলেন, ফুটবলের ফিলোসফি জায়গা থেকে, আপনি যদি মোটিভেশনাল জায়গা থেকে ওরা চিন্তা করতে চান ফুটবলে, সে ভারতকে একটা নতুন শেপ দিতে চায় এবং এটাই তার লক্ষ্য। এবং ডিসেন্ট ম্যানেজার ভারতের একজন। সেইখানে সে মাইন্ড গেম শুরু করে দিছে ওই ম্যাচেই, হংকং ম্যাচে কেউ কিছু দেখতে পারতেছে না কীভাবে খেলতেছে। তো আমার খুবই ভয় লাগতেছে কালকে। আমি শিওর রায়ান খেলতেছে, উইদাউট রায়ান ওর খামাকা এখানে আমাদের নাটক দেখানোর জন্য রায়ানকে নিয়ে আসে নাই। রায়ানকে খেলাবে, সেই প্রস্তুতি বাংলাদেশের রাখা উচিত। রায়ানকে খেলাবে কি খেলাবে না, খেললে এক ধরনের প্রস্তুতি, না খেললে এক ধরনের প্রস্তুতি, এইটা খুবই লেম একটা কথা। এরকম করা উচিত না। উচিত হবে যে রায়ান খেলতেছে এটা ধরে নিয়েই আমাদেরকে করতে হবে। রায়ান যে কাজটা আমাদের সাথে করবে সেটা হচ্ছে আমাদেরকে একটু ব্যাকফুটেই রাখবে। রায়ান আসলে হ্যাঁ, সে ইজ নট হামজা চৌধুরী, বাট হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, ডিরেক্ট প্লেয়ার, ফাস্ট, ফিজিক্যাল এবং ভালো ফিনিশার উইংয়ে আমরা দেখছি। তো রায়ানকে সহ এটা ভারতের জন্য আরো ইজি হবে বাংলাদেশকেও পেছনের দিকে রাখার জন্য। এবং বাংলাদেশ কি কাউন্টারে ভারতকে গোল দিতে পারবে না। কালকের ম্যাচটা
একটু ডিফারেন্ট হবে। এতদিন আমরা ভারত বাংলাদেশের যে ম্যাচ দেখে আসছি, সেই ম্যাচের থেকে কালকের ম্যাচটা ডিফারেন্ট হবে দুই রকমভাবে। এক হচ্ছে যে ধরেন বাংলাদেশ একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, আপনার সমিত সোম, আপনার হামজা চৌধুরী, মোরসালিন কালকে ব্যাক করতেছে, ফাহমিদুল কালকে নাই, খুবই দুঃখজনক ঘটনা, ফাহমিদুল নাই, রাইট ব্যাকে ছেলেটা আসছে, জায়ান আসছে, টিমে কাজিম শাহ নাই, এবং সোহেল রানা ব্রাদার্স আছেন, রানা ব্রাদার্স, এবং হচ্ছেন সাদউদ্দিনের লাস্ট ম্যাচের পারফরমেন্স আমার খুব একটা যে খারাপ লাগছে, বাম পাশে তা না, ডান পাশে যাওয়ার পর আমি দেখিও নাই। এখন বাংলাদেশের উপরের ভাগে কি আসলে কাউন্টারে যাওয়ার মতো প্লেয়ার আছে কিনা? ভারত আমাদেরকে কাউন্টারে যাইতেই বাধ্য করবে। ভারত প্রচণ্ড চড়াও হয়ে ফুটবল খেলবে, দ্যাটস ফর শিওর। কারণ হচ্ছে ভারত তো হারাবার কিছু নেই, ভারত এখান থেকে কোনো কিছু করতে পারতে, কোয়ালিফাই করতে পারতেছে না, আমরাও পারতেছি না। এখন ভারত যেইভাবে ম্যাচটা সিরিয়াসলি নিচ্ছে সেটা হচ্ছে যে ভারতের নতুন করে ভারত এই ফুটবল টিমটাকে গড়ার জন্য বাংলাদেশকে হারানো খুবই জরুরি। একটা টিমের মধ্যে একটা কনফিডেন্স, কারণ আমরা নতুন দল, একটা সম্পূর্ণ নতুন একটা দল হইতে যাইতেছে ভারত আগামী কিছু বছরের মধ্যে। ভারতও একটা শেপে আসতে চাইবে, যেহেতু তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এখন একটা চমৎকার জায়গায় আছে ফুটবলে। সেখান থেকে ভারতের প্রথম ডিসিশন খালিদ জামিল, সেকেন্ড ডিসিশন রায়ান, এবং এই সমগ্রটা ভারতের ফুটবলের জন্য খুবই ভালো। এখন কালকে আমরা কি পারবো কিনা ভারতকে আটকাইতে, বা ভারত কি পারবে কিনা আমাদের আটকাইতে? আমরা কি এই কথাটা বলতে পারি যে ভারত আমাদেরকে আটকাইতে পারবে কিনা নিজের দেশে? আমার মনে হয় আমাদের প্লেয়াররা যারা আছে মাঠে খেলবে, মাঠে সেখানে সবচেয়ে উইক লিঙ্ক, এটা আমরা সবাই জানি, আমাদের গোলকিপার উইক লিঙ্ক, আমাদের ডিফেন্স লাইন। এবং উইক লিঙ্ক হচ্ছে ডিফেন্স লাইনটা হরবরায় যায় ঠিক ওই মুহূর্তে, যেই মুহূর্তে আসলে খুবই শক্ত থাকতে হয়। এবং এটা যখন একটা প্যাটার্নে পরিণত হয়, তখন আপনার বাংলাদেশ টিমের মেন্টাল অবস্থা আপনি বুঝে নিতে পারেন, মেন্টালিটি বুঝে নিতে পারেন। ট্যাকটিক্যালি কোচ কাবরেরা হ্যাজ নো ট্যাকটিক্যাল, মানে আমার মনে হয় কোনো অ্যাবিলিটি নেই, ট্যাকটিক্যাল অ্যাবিলিটি নাই। এখন কালকে আগের ম্যাচ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে বাংলাদেশ গেছে লং বলে বিল্ড আপের সময়। এখন ভারতের সাথে বাংলাদেশ কি করতে পারে যাতে আমরা ভারত তো আমাদের চাপে রাখবে, দ্যাটস ফর শিওর। প্রচুর এনার্জি নিয়ে খেলতে চাইবে, এটাও শিওর। প্রেস করবে, দ্যাটস ফর শিওর। এইখানে আমাদের কাজে আসতে পারে, গত ম্যাচে লাস্ট ম্যাচে আমাদের লং বল ট্রাই করছি, সেটা কাজে আসতে পারে। এবং প্রতিবার আমরা লং বল মারলে সেটা দিয়ে আমরা বেনিফিটেড হব কি না, সেটা হচ্ছে ভারতের প্রেসকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। লং বল মারা, ব্যাক থেকে বিল্ড আপ না করা, দ্যাটস দ্য ফার্স্ট থিং। যদি আমি ভারতের খেলতে চাইতাম, তাহলে আমি ধরে নিচ্ছি ভারত সেকেন্ড বলও উইন করতেছে, এবং তারপর ভারত আবার একটা প্রেশারে যেতেছে, তখন আপনি কি ভারতের থেকে ট্রানজিশনে আপনি কি কাউন্টার করতে পারবেন নিয়ে ভারতের কাছ থেকে বল কেড়ে নিয়ে? এবং বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে হামজা চৌধুরী ফ্যান্টাস্টিক, এবং সেখান থেকে সমিত সোম, সেখান থেকে মোরসালিন, এবং তারপর ফাইনাল থার্ডে আপনার কি হবে, রাকিব আছেন ওইখানে। কালকে বাংলাদেশ যদি ক্লিনিক্যাল হইতে পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে। আর যদি বাংলাদেশ ক্লিনিক্যাল না হয়, তাহলে ভারত ভুটানকে 6 গোল দিয়ে আসছে, আমরা ভুটানকে দিচ্ছি 2 গোল। ভারতের গোল দেওয়ার সক্ষমতা আমাদের থেকে অনেক ভালো, আমাদের থেকে অনেক বেশি। এবং রায়ান উইলিয়ামসের ইনক্লুশন এখানে টিমে, এটা আমাদেরকে যথেষ্ট ঝামেলায় ফেলবে। তো আমরা ট্যাকটিক্যালি যদি বিচার করতে যাই, তাহলে বাংলাদেশ যদি কালকে ইনট্যাক্ট হয়ে, মানে কসম খোদার একদম মাটি খায় কসম গাইটা যদি বলে যে ভাই একটা বলও ঢুকতে দিব না, তাইলে ভারতকে আপনি রায়ান উইলিয়ামসকেও আটকানো সম্ভব। রায়ান উইলিয়ামস গুড প্লেয়ার, কিন্তু তাকে আটকানো সম্ভব। তো ভারতের পক্ষে কি হামজা চৌধুরীকে আটকানো সম্ভব কিনা? আমরা ভারতের ম্যাচগুলোতে দেখছি ভারত যত প্রেশার ক্রিয়েট করছে, এরপরে গিয়ে ভারতও মানে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। যেমন এই সাউথ এশিয়ান প্লেয়ারগুলো হয়, প্রচণ্ড প্রেশার দিয়ে খেলতে গিয়ে টায়ার্ড হয়ে যায়। এরপরে আপনি সেটা কীভাবে কাজে লাগাবেন? এখানে কাজে লাগাবেন আপনি হামজা চৌধুরী, আমাদের মিডফিল্ড হামজা, সমিত, মোরসালিন, দিস ইজ এ ফ্যান্টাস্টিক মিডফিল্ড উই হ্যাভ। কালকে যদি আপনি পজিশন কম রেখে কাউন্টারে যাইতে পারেন, হামজা চৌধুরী খুবই আনপ্রেডিক্টেবল প্লেয়ার ভাই, খুবই আনপ্রেডিক্টেবল প্লেয়ার। এবং বাংলাদেশ এটা ধরতেই পারতেছে না হামজা চৌধুরীর বিষয়টা, কারণ বাংলাদেশের ম্যানেজার একটা ফালতু ম্যানেজার। আমার মনে হয় না কালকে গোলকিপার চেঞ্জ করতে যেতেছে বাংলাদেশ, সো রিস্ক থাকতেছে। ভারতকে হারাইতে হলে রিস্ক নিতে হবে না, ভারতকে হারাইতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এইরকম আপনি ভারতের প্রেশারটা যদি অ্যাবজর্ব করতে পারেন, কাউন্টারে ভারত আপনাকে গোল কনসিড করার জন্য আপনাকে রাস্তা করে দেবে, কিন্তু কাউন্টারে আপনাকে গোলটা দিতে হবে। আপনাকে হইতে হবে ক্লিনিক্যাল সেট পিসেসগুলোতে, কর্নারে। হামজা চৌধুরী যখন আসে তখন যে কোনো জায়গা থেকে তখন যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু হামজাকে পুরো দলের সহযোগিতা দরকার। সেটা অন্য যে কোনোভাবেই না হোক, মেন্টাল সহযোগিতা, মেন্টালিটি
হামজার মেন্টালিটিতে আপনি ক্যারি করেন যদি বডিতে, তাহলে আপনি কোনোভাবেই শেষ মুহূর্তের ওই যে হেরে যাওয়ার যে ব্যাপারটা সেটা আপনার মধ্যে আস্তে আস্তে আর থাকবে না। তো হামজা চৌধুরী তো বেশ কিছুদিন ধরেই দলের সাথে আছেন, সমিত সোম আছেন, আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া আছেন। দিস টিম ল্যাক যেটা করতেছে সেটা প্লেয়ার না, সেটা হচ্ছে প্লেয়ার সিলেকশন, এবং যেই প্লেয়াররা সিলেকশনের জন্য খেলতেছেন তাদের মেন্টালিটি, বেশিরভাগ প্লেয়ারের মেন্টালিটি এবং তাদের অ্যাবিলিটি নিয়েও আমার প্রশ্ন আছে, থাকবে। সেখানে খালেদ জামিলের টিম খুবই ঠান্ডা মাথায় ফুটবলটা খেলবে। তারা প্রেস কনফারেন্সে কোনো ধরনের বার্তা, কোনো ধরনের চিল্লাপাল্লা করে নাই, তারা ম্যাচের আগে কোনো ধরনের হাবিজাবি কোনো কথা বলে নাই, কোনো ধরনের রিস্ক ভারত নেয় নাই। ভারত কালকের ম্যাচের জন্য সম্পূর্ণভাবে রেডি। কালকের ম্যাচের জন্য ভারত কোনো ধরনের রিস্ক নিতে রাজি না। ভারতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কালকে বাংলাদেশকে হারানো, এবং আমাদের কাজ হবে এইটা আমরা তাদেরকে করতে দিব না।